বাইরে বক্স বাজছে, কিন্তু 18 বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুপিয়ে কাঁদছে। গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। বাবা মা মরা এতিম মেয়ে ফালাক বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ বুঝলো সে আসলে তাদের কাছে কেবল একটি পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছ, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিল নেই। লোকে বলে সে বড় মাস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জা বাড়ি থেকে পাঠানো টাকার বান্ডিলগুলো গুছিয়ে রাখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর ফালাক, কপাল করে এমন ঘরে বিয়ে হয়েছে তোর। সে মাস্তানি করুক আর যাই করুক, আর তার অনেক টাকা। এই যে গয়নাগুলো পরেছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। তোর ভাবি আর আমি তোকে আর কতদিন খাওয়াবো? এখন নিজের পথ নিজে দেখে নে। ফালাকের ভাবি পাশ থেকে বলে ওঠে, এই যে এতগুলো টাকা আর এই গয়না, এগুলো ওনার পরিবার থেকেই পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা, ঠিক মতো তৈরি হয়ে নে। ফালাক এই বিয়ে করতে চায় না। তার জীবনটা যে শেষ হয়ে যাবে। ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। 32 বছর বয়সী সাদ মির্জা তার কামরায় বসে সিগারেটে টান দিচ্ছে। সাদ এলাকার দাপুটে মস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রৌদ্র আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। সাদের মা ঘরে ঢুকে বললেন, সাদ, গাড়ি তৈরি। আর কতক্ষণ বসে থাকবি? মেয়েটা এতিম, খুব শান্ত। তুই বিয়েটা করলেই ওর একটা গতি হবে, আর আমাদের ও বংশ রক্ষা পাবে। সাদ দাঁতে দাঁত চেপে বলে, আমি আগেই বলেছি মা, আমি বিয়ে করতে চাই না। তোমরা টাকা দিয়ে মেয়ে কিনে আনছো আমার জন্য। এটা বিয়ে নয়। আমি তাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সে এই বাড়িতে শুধু তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আমার কেউ না। রাত বাড়ে। সাদের দামি গাড়ি ফালাকদের বাড়ির সামনে। পাড়া প্রতিবেশীরা জানলা দিয়ে উকি মারছে। মাস্তান সাদ মির্জার ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই প্রায় জোর করেই তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গাম্ভীর্য ফালাককে আরও আতঙ্কিত করে তুলছে। সাদ এবারও ফালাকের দিকে ফিরে তাকায়নি। গাড়ি চলছে শুরু করে মির্জা ভিলার দিকে। মির্জা ভিলার বিশাল রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়ে গেছে এই বাড়ির কয়েকজন। সাদ ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দে ফালাক আঁতকে ওঠে। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকের সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাদ বোতলের শেষ চুমুকটা দিয়ে সেটা মেঝেতে আছাড় মেরে ভাঙল। কাঁচ ভাঙার শব্দে ফালাক আর্তনাদ করে উঠল। সাদ কোনো কথা না বলেই রাগে আর বিরক্তিতে নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেলল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে গেল। সাদ ফালাকের খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতি আমি কেমন লোক। জেনে শুনেই তো টাকার লোভে এই মাস্তানের গলায় ঝুলে পড়েছিস। এখন সতীপনা দেখাচ্ছিস? লাভ নেই। বিয়ে করার শখ আজ মিটিয়ে দিচ্ছি তোর। সাত্তার শক্ত আঙুলের ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা ওপরে তুলল। সাদের চোখের মনি দুটো লাল হয়ে আছে। ফালাক কিছু বলার আগে সাত্তার চুলের খোপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেললো। কয়েকটা ফুল ছিঁড়ে ফালাকের কোলের ওপর পড়লো, বাকিগুলো ছড়িয়ে গেল বিছানায়। খোপাটা আলগা হয়ে ফালাকের পিঠময় তার ঘন কালো চুল ছড়িয়ে পড়লো। হ্যাচকা টানে ফালাকের ব্লাউজের বোতামগুলোতে হাত দিল। ফালাক ছটফট করছে। সাদ এক নিমিষেই উপরের বোতামগুলো ছিঁড়ে ফেলল। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছাচ্ছে না।
মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক বন্ধ করো। তোমার মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করার যখন এতই শখ, তখন সেই শখ আমি আজ মিটিয়ে দিচ্ছি। বলে সাদ প্রচন্ড আক্রোশে ফালাকের ওপর ঝাঁপিয়ে পড়লো। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার 18 বছরের দুর্বল শরীরটা কিছুই নয়। ফালাকের আর্তনাদ ওই বন্ধ ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করলো, যার কোনো মন নেই, কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল। রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগলো। ব্যথার এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীরে ছড়িয়ে পড়ল। ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছেন। তার দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নাম সিলমোহরে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন এসব স্বাভাবিক। ফালাক এটা মনে মনে সান্ত্বনা দিল নিজেকে। ভোরের আজান দিচ্ছে। সাদ অন্য পাশ হয়ে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘন্টাখানেক পর একটা শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে। প্রথমেই একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পান চিবোচ্ছেন। সম্ভবত এটা সাদ মির্জার দাদি। কি লো নতুন বউ, আমার নাতি মনে হয় তোমায় হাঁটার অবস্থায় রাখে নাই, এমনভাবে হাঁটছো। ফালাকের লজ্জায় কান গরম হয়ে উঠল। কিছু বলতে যাবে তখনই নুইয়ে পড়া মাথাটা যেন আর কোনোভাবেই সোজা করতে পারল না সে। লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দাদির কথার ধরনে যেমন ঠাট্টা ছিল, তার চেয়েও বেশি ছিল এক ধরনের রূঢ় সত্য। ফালাক হাত দিয়ে নিজের পরনের শাড়ির আঁচলটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে দাদির তীক্ষ্ণ চাহনি থেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে। কিছু বলতে যাবে তখনই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ফালাক আর চোখে চেয়ে দেখলো সাদ নামছে। সাদের পরনে এখন সাদা একটা শার্ট আর জিন্স প্যান্ট। রাতের সেই মদ্যপ অবস্থায় থাকা রক্তচক্ষু নেই ঠিকই, কিন্তু চোখের সেই কাঠিন্য এখনো একই রকম। চুলগুলো অবিন্যস্ত, চোখে ঘুমের চেয়ে বিরক্ত বেশি। সিঁড়ি দিয়ে নামার সময় একবার ফালাকের দিকে তাকালো। ফালাক শিউরে উঠল। রাতের সেই পার্শ্ববিক স্মৃতিগুলো আবার তার শরীরের নীল ক্ষতগুলোকে চাবুকের মতো আঘাত করলো যেন ফালাককে। সাদকে দেখে দাদি পান চিবানো বন্ধ করে একটা কুটিল হাসলেন। কি রে সাদ, আজ এত ভোরেই বিছানা ছাড়লি যে? নতুন নাতবউ তো দেখি সকালে হাঁটা চলাই করতে পারছে না। তুই কি তবে একটু বেশি মাতলামি করলি রাতে? সাদ দাদির কথার কোনো উত্তর দিল না। ফালাকের একদম সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে 2 পা পিছিয়ে গেল। যা, এখান থেকে গিয়ে আমার ঘরে বসে থাক। সাদ তার চোখের দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি দিল। মনে রাখিস, তুই এই বাড়ির উত্তরাধিকারী জন্মানোর একটা মাধ্যম মাত্র। এর বেশি কিছু আশা করলে ভুল করবি। যা, উপরে যা। ফালাক আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। পেছনে শুনতে পেল দাদি খিক খিক করে হাসছেন আর সাদকে বলছেন, মেয়েটা খুব নরম রে সাদ, একটু আস্তে চালাস। ফালাক নিজের ঘরে ঢুকেই দরজাটার ভেতর থেকে আটকে দিল। তার মনে হচ্ছে এই বিশাল মির্জা ভিলার প্রতিটা ইটের নিচে এক একটা গোপন অভিশাপ লুকিয়ে আছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তার 18 বছরের জীবনটা আজ এই জঞ্জালের মাঝে আটকে গেছে। হঠাৎ তার নজর পড়ল খাটের পাশে মেঝেতে রজনীগন্ধার সেই পিষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো এখনো পড়ে আছে। তার জীবনের পবিত্রতাও যেন ওই পাপড়িগুলোর মতোই সাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে গেছে। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিপ গাড়ির স্টার্ট দেওয়ার বিকট শব্দ ফালাকের কানে এলো। সাদ কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু বলে যায়নি। মির্জা বাড়িতে। সাদ মির্জাকে প্রশ্ন করার সাহস কারো নেই। ফালাক দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো সাদের গাড়িটা ধুলো উড়িয়ে গেট পার হয়ে চলে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্তত কিছুক্ষণের জন্য হলেও সে এই লোকটার বিষাক্ত উপস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ঘরটা এখনো অগোছালো। সাদের ফেলে রাখা সেই মদের বোতলের কাচের টুকরোগুলো এখনো মেঝেতে ঝিকঝিক করছে। ফালাক নিজেই একটা ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করতে লাগলো। কি করবে সে, সবটা মেনে নিতে হবে।
অনাথ মেয়ে, সে খুব কষ্টে বড় হয়েছে, তাই ভাই ভাবির সংসারেও বোঝা হয়েছিল এতদিন। সেটা থেকে তো অন্তত মুক্তি হয়েছে। ঠিক তখনই দরজার করাঘাত পড়লো। ফালাক, ভেতরে আছো? দৌড় খোলো। ফালাক চট করে চোখ মুছে আঁচল ঠিক করে দরজা খুলল। সাদের মা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি নতুন শাড়ি আর কিছু গয়না। সাদ কোথায় গেছে জানি না, তবে আজ বিকেলে আমাদের আত্মীয়রা আসবে তোমাকে দেখতে। সাদকে ছাড়াই তোমাকে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে। মির্জা বাড়ির ইজ্জত যেন ছোট না হয়, সেটা খেয়াল রেখো। ফালাক বুঝলো এই বাড়িতে তাকে স্রেফ একটি সাজানো পুতুলের মতো রাখা হয়েছে। বিকেল গড়াতেই সাদের দুই কাজিন বোন রিশা আর নিশা আর সাদের ভাবি মামাতো ভাইয়ের বউ হুড়মুড় করে ফালাকের ঘরে ঢুকলো। তাদের হাতে মেকআপ বক্স, দামি কাতান শাড়ি আর গয়না। ফালাক খাটের এক কোণে বসেছিল। তাদের দেখে সে জড়সড় হয়ে দাঁড়ালো। ওমা, মেয়েটার মুখ তো শুকিয়ে আমসি হয়ে গেছে। সাদ কি সারা রাত ঘুমাতে দেয়নি নাকি? চা মেজাজি ছেড়ে বলে ভাবি খিলখিল করে হেসে উঠল। ফালাকের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। তার গলার কাছে যে নীলচে দাগটা হয়ে আছে সেটা ঢাকতে সে আপ্রাণ চেষ্টা করছে। ফালাক কোনো কথা বলল না। কেউ তার ভেতরের রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না। তারা জোর করে ফালাকের ড্রেসিং টেবিলের সামনে বসালো। মুখে করা মেকআপ ঘষা হচ্ছে যাতে কাল রাতের কালশিটেগুলো ধরা না পড়ে। গলায় ভারী নেকলেস পরিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনরা দেখছে আর প্রশংসা করছে ফালাকের রূপের। ফালাকের বাড়ির লোকেও এসেছে। ফালাকের বড় ভাবি ফালাককে বলে যাচ্ছে একটু মাথা নিচু করে চলবে। সাদের প্রথম বউটা খুব মুখে মুখে তর্ক করত, তাই তো সাদ ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ফালাক হুম হা বলে উত্তর করেছে। হঠাৎ বাড়ির সদর দরজায় জিপস গাড়ির কর্কশ আওয়াজ শোনা গেল। সাদ ফিরেছে। সবাই চুপ হয়ে গেল। সাদের হাতে একটা ব্যান্ডেজ, শার্টের কলারে রক্ত ছিটা। ড্রয়িং রুমে ঢুকে সবার সাজগোজ আর ফালাককে দেখে থমকে দাঁড়ালো, চোখে বিরক্তি। এই সঙ্গের নাটকের মানে কি? তোমরা পুতুল নিয়ে সাজ খেলছো? ফালাক, তুই এখনো এই লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছিস? উপরে যা। সাদের হুঙ্কারে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত আত্মীয়রা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সাদের হাতের ব্যান্ডেজ আর শার্টের কলারে ছোপ ছোপ রক্তের দাগ দেখে ফালাকের কলিজা যেন শুকিয়ে এলো। সাদ আবার গর্জে উঠল, কি হলো? কানে কথা যায় না? বলেছি না উপরে যা। ফালাক আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী শাড়ি আর গয়নার ভার সামনে প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিতে লাগলো। হার্টবিট এত দ্রুত চলছে যে সে নিজের কানেই সেই ধক ধক শব্দ শুনতে পাচ্ছে। মিনিট 10 মধ্যে সিঁড়িতে পরিচিত ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। সাদ আসছে। ফালাক ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রইল। সাদ লাথি দিয়ে দরজাটা খুলল। চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। কটকট করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ফালাকের পরিপাটি সাজ আর গয়না পরা প্রতিচ্ছবি দেখে সাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। কিরে, বেশ সেজেছিস তো। বাড়িতে কেউ আসার কথা শুনলেই কি তোর রূপ এভাবে ফেটে পড়ে? নাকি ভাবছিস আমাকে খুশি করতে না পারলেও মেহমানদের দেখিয়ে নিজের দাম বাড়াবি? তোর ভাই কি তোকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঢং করে সাজতে হয়? ফালাক কাঁপতে কাঁপতে বলল, না, মা আর ভাবিরা জোর করে সাজিয়ে দিয়েছে। সাদ এক ঝটকায় ফালাকের কাছে চলে এলো। রক্ত মাখা হাত দিয়ে ফালাকের গলার ভারী নেকলেসটা টেনে ধরল। খোল এসব, সরা এসব রঙের গয়না। সাদ নেকলেসটা এমনভাবে টানলো যে ফালাকের নরম চামড়ায় লাল দাগ বসে গেল। ফালাক যন্ত্রণায় কোকিয়ে উঠল। সাদ নিজেই নিজের রক্তাক্ত হাতে ফালাকের চুলের পিনগুলো হ্যাঁচকা টানে খুলতে শুরু করলো। ফালাকের কয়েকটা চুল পিনের সাথে ছিঁড়ে এলো। সাদের স্পর্শে কোনো মায়া নেই, আছে শুধু এক অদ্ভুত আক্রোশ, যেন বাইরের সব রাগ আর ক্লান্তি এই নিরীহ মেয়েটার ওপর। এবার সাদ ফালাককে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। ভীষণ রাগ হচ্ছে, কেটে যায় কিছুক্ষণ। ফালাক ভয়ে এক পাশে বসে আছে। সাদের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ফালাক অনেক রক্ত ঝরছে। সাদের হাতের ব্যান্ডেজ ভিজে টকটকে লাল রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে। ফালাক
ভয়ে ভয়ে খাট থেকে নেমে আলমারির পাশে থাকা ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করলো। খুব ধীর পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। সাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকিয়ে কর্কশ স্বরে বলল, কি করতে এসেছিস? তুই তোর কাজ কর, আমার সামনে ঘেঁষবি না একদম। ফালাক কিছু না বলে হাঁটু গেড়ে সাদের পাশে মেঝেতে বসলো, হাত কাঁপছে। ফালাকের এত রক্ত দেখে ভালো লাগছে না। সাদকে অবাক করে দিয়ে ফালাক খুব সাবধানে সাদের রক্তমাখা হাতটা নিজের হাতের ওপর নিল। হাতে ছাড় বলছি। কি ভাবছিস তুই এই সেবা করে আমার মন গলাবি? তোর ভাই তোর যে রেট ফিক্স করেছে তার চেয়ে 1 পয়সা বেশি আমি তোকে দেব না। সর এখান থেকে। ফালাক উত্তর দিল না, পরম যত্নে পুরনো ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। ফালাক আস্তে করে টানলো ব্যান্ডেজ। সাদ যন্ত্রণায় একটা শব্দ করে দাঁতে দাঁত চেপে ধরলো। একটু সহ্য করুন, অনেক রক্ত বের হচ্ছে, এভাবে ফেলে রাখলে ঘা হয়ে যাবে। ফালাক কটন দিয়ে ক্ষতস্থানটা ড্রেসিং করতে লাগলো। সাদের মতো শক্তপোক্ত মাস্তানো ফালাকের এই হাতের ছোঁয়ায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাদের মনে হলো যে হাতগুলো কাল রাতে সে পিষে দিয়েছিল, সেই হাতগুলোই আজ তাকে এত মমতা দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। সাদ ফালাকের মুখের দিকে তাকায়। ফালাকের 2 চোখ এখনো লাল হয়ে আছে, সারা মুখে কালকের সেই যন্ত্রণার ছাপ, অথচ তার কাজে কোনো অবহেলা নেই। সাদের বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল, কিন্তু নিজের ইগো আর ঘৃণা তাকে আবার শক্ত করে তুলল। ব্যান্ডেজ করা শেষ হলে ফালাক সাদের হাতটা আলতো করে ছেড়ে দিল। হয়েছে, অনেক তো দরদ দেখালি, এখন যা গিয়ে নিজের সাজ খোল, তোকে দেখে আমার ঘেন্না লাগছে। সাদ হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু এবার ফালাকের গায়ে হাত তুলল না। গটগট করে বারান্দায় চলে গেল একটা সিগারেট জ্বালাতে। ফালাক মেঝেতে বসে রক্তমাখা তুলো আর ব্যান্ডেজগুলো দেখছে। ফালাক একটা সাধারণ সুতির শাড়ি আর ব্লাউজ বের করে নিল। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। মুখের সব কড়া মেকআপ ধুয়ে ফেললো ফালাক। ধোয়ার সময় কাল রাতের কালশিটে পড়া দাগগুলো আবার স্পষ্ট হয়ে উঠল। গালের পাশে, গলার সাদের আঙুলের সেই নীল হয়ে যাওয়া ছাপ। কিছুক্ষণ পর শাড়ি পরে বের হয়ে এলো। ফালাক ভাবলো সাদ হয়তো ঘরে নেই, কিন্তু ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো সাদ এখনো বারান্দায় ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ঘরের ভেতর ঢুকছে। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর বারান্দা থেকে আসা বাতাসের ঝাপটা। ফালাক খাটের এক কোণে খুব সন্তর্পণে গিয়ে বসলো, যেন কোনো শব্দ না হয়। সাদের দিকে তাকাতে ভয় পাচ্ছে। সাদের জ্বলন্ত সিগারেটের লাল অংশটুকু একটা ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। অনেকক্ষণ পর সাদ রুমে আসলো। ফালাককে একদম স্নিগ্ধ লাগছে। ফালাকের কাছে গিয়ে সাদ ফালাকের 2 হাত মাথার উপরে তুলে ধরলো। সাদের গরম নিঃশ্বাস ফালাকের গলায় লাগছে। ফালাক আজ আর চিৎকার করলো না, বুঝতে পেরেছে এই মস্তানের কাছে দয়া ভিক্ষা করা বৃথা। সে শুধু চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিল। সাদ আক্রোশে আর উন্মাদনায় ফালাকের সুতি শাড়ির আঁচলটা হ্যাচকা টানে সরিয়ে দিল। রাতের অন্ধকার ঘরে আবার শুরু হলো এক অসম লড়াই। সাদের প্রতিটি স্পর্শে ছিল আক্রোশ আর দাবি, যেন সে বুঝিয়ে দিচ্ছে এই শরীরে কেবল তার একার অধিকার। ফালাক পৃষ্ঠ হতে হতে শুধু ভাবলো, এই রাত কি কোনোদিন শেষ হবে না? ভোরের আলো মির্জা ভিলার জানালা দিয়ে উঁকি মারছে। সারা শরীরের অসহ্য যন্ত্রণা আর মনের ভেতর জমে থাকা একরাশ হাহাকার নিয়ে ফালাক খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়ল। পাশের মানুষটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফালাক খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। আজ সে একটা সাধারণ নীল রঙের সুতি শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। পুরো বাড়ি তখনও নিস্তব্ধ। মির্জা বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরে গিয়ে ফালাক দেখলো কাজের লোকগুলো আসেনি। নিচেই আটা মেখে রুটি বেলতে শুরু করলো। নরম হাতগুলো রুটি বেলার সময় কাঁপছিল ঠিকই, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখতে চাইলো। ফালাক যখন রুটিগুলো সেঁকছিল তখন সাদের মা আর সাদের কাকি রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ফালাককে দেখে ওনারা অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ও মা, ফালাক, তুমি এই সাত সকালে উঠে পড়লে যে মা? আর এসব কি করছো? রুটি বানাচ্ছ কেন তুমি? বাড়িতে তো লোক আছে এসব করার জন্য। ঠিকই তো, নতুন বউ, তুমি এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কি দরকার ছিল? শরীরটা তো তোমার ভালো লাগছে না মা?
মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ফালাক মাথা নিচু করে রুটি সেঁকতে সেঁকতে ম্লান হাসলো। ফালাক, না মা, ঘুম ভেঙে গেল তো, তাই ভাবলাম আপনাদের সবার জন্য নাস্তাটা আমি তৈরি করি। কাজ করলে ভালোই লাগে। লক্ষ্মী মেয়ে তুমি। ফালাক বুঝলো এই বাড়ির বড়রা তাকে মায়া করছে, তবে ওপরতলায় যে মানুষটা আছে তার মায়ার কোনো চিহ্ন নেই। চুপচাপ রুটিগুলো হটপটে রাখতে লাগলো। সাদের মা আর কাকি শাশুড়ির সাথে নাস্তার আয়োজন শেষ করে ফালাক আর নিচে দাঁড়ায় না, ওপরতলায় নিজের রুমে ফিরে এলো। ঘরে ঢুকে দেখলো ঘরটা সেই আগের মতোই অগোছালো হয়ে আছে। সাদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, বিছানার এক পাশে অঘরে ঘুমিয়ে আছে। গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে লুটিয়ে পড়েছে। ফালাক খুব সাবধানে পা টিপে টিপে ঝাড়ু হাতে নিল। মেঝের ধুলো আর সাদের ফেলে রাখা সিগারেটের ছাই সবকিছু সে পরম ধৈর্যে পরিষ্কার করতে লাগলো। রুম ঝাড়ু দেওয়া শেষ করে আলতো করে সাদের গায়ের চাদরটা টেনে ঠিক করে দিল। লোকটা যখন জেগে থাকে তখন সে এক জ্বলন্ত আগ্নেয়গিরি, কিন্তু ঘুমের ঘোরে তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি যা ফালাককে ক্ষণিকের জন্য অবাক করলো। এরপর ফালাক বারান্দায় গিয়ে দাঁড়ায়। ভোরের স্নিগ্ধ বাতাস তার ভেজা চুলে দোলা দিয়ে যাচ্ছে। সামনের বিশাল বাগানে শিশির ভেজা ঘাস আর দূরের রাস্তার ব্যস্ততা সবই যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। ফালাক রেলিং ধরে দাঁড়িয়ে রইল, তার চোখে শূন্যতা। কাল পর্যন্ত সে ছিল তার ভাই ভাবির আশ্রয়ে এক বোঝা, আর আজ সে এই বিশাল অট্টালিকার এক বন্দিনী। পেছনে ঘরের ভেতর সাদ এখনো ঘুমিয়ে। ফালাক জানে এই মানুষটা জেগে উঠলেই আবার শুরু হবে তার শাসন, তার ঘৃণা আর অবজ্ঞার সুর। তবু এই মুহূর্তের শান্ত পরিবেশটা ফালাক খুব উপভোগ করেছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দিও। বারান্দার কোণে রাখা টবে একটা ছোট্ট গোলাপ কুঁড়ি ফুটেছে। ফালাক সেদিকে তাকিয়ে রইল। দুপুরে সাদের 3 ভাই বাড়িতে এলো। ড্রয়িং রুমে তখন বেশ আড্ডা জমছে। ফালাক ট্রেতে করে শরবত নিয়ে এলো। সাদা সুতি শাড়িতে তাকে খুব সাধারণ স্নিগ্ধ লাগছে। সাদের ভাই আয়ান ডাক্তার, মেজো চাচার ছেলে ঈশান যে এখন বাড়ির ব্যবসা সামলায়, আর সবার ছোট ফারদিন ভার্সিটি পড়ুয়া। তারা 3 জনেই সাদের নেওটা। এই 2 দিনে এদের সাথে কথা হয়নি, তবে ফালাক আজকে দুপুরে জেনেছে তার ননদের কাছ থেকে। এরা 3 জন ফালাকের দেওর। আমি আয়ান, সাদ মির্জার ভাই। বাড়ির ডাক্তার হয়েও ভাইটার মেজাজ কোনোদিন ঠিক করতে পারলাম না। ফালাক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখন ফারদিন সোফায় পা তুলে বসে ফোনে গেমস খেলছিল। মুখ তুলে ফালাকের দিকে তাকায়, তার চোখে দুষ্টুমি। ওরে বাবা, সাদ ভাইয়ার ঘরে একদম চাঁদের কোণা এসেছে। ভাবি, তুমি কলেজে পড়ার বয়সে এই হিটলারের সাথে ঘর করতে এলে কেন? আমি তো ভেবেছিলাম ভাইয়ার ভয়ে কোনো মেয়ে এই বাড়িতে পাই দেবে না। ফালাক ফারদিনের কথায় একটু হাসল। আপনারা সবাই খুব ভালো। শরবতটা খেয়ে নিন ভাইয়ারা, ক্লান্ত দেখাচ্ছে আপনাদের। ওরা 3 জনেই একে অন্যের দিকে তাকাচ্ছে। এত মিষ্টি করে বলছে, কি কোমল মেয়েটা। আয়নের বেশ মায়া হলো। তার ভাইটা যেন বেশ রাগী স্বভাবের। ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ হলো। সাদ নামছে। ফারদিন চট করে সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। ইমতিয়াজও তার হাসি খুশি মুখটা গম্ভীর করে ফেলল। সাদের উপস্থিতিতে যেন এই বাড়ির বাতাসও ভারী হয়ে যায়। সাদ ড্রয়িং রুমে ঢুকেই দেখলো ফালাক তার ভাইদের সাথে কথা বলছে। তার কপালে ভাঁজ পড়লো। কি হচ্ছে এখানে? ফালাক, তোর কি সারাদিন কোনো কাজ নেই? ড্রয়িং রুমে দাঁড়িয়ে আড্ডা দেওয়া শুরু করেছিস? যা এখান থেকে। আয়ান বাধা দিয়ে বলল, আরে ভাইয়া, আমরা তো ওর সাথে পরিচিত হচ্ছিলাম। ও তো এখন আমাদেরও বোন। সাদ কোনো কথা না বলে ফালাকের দিকে তীব্র চোখে তাকালো। সাদ একটা সোফায় পা সরিয়ে বসলো। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। আয়ান, ঈশান আর ফারদিন 3 জনেরই এখন সাদের মুখোমুখি। সাদ পকেট থেকে সিগারেট বের করলো। এই বাড়িতে সে কাউকে তোয়াক্কা করে না। ভাইয়া, ভাবি এই বাড়িতে আসার পর তুমি কি একবারও ওর সাথে শান্ত হয়ে কথা বলেছ? আমরা সব জানি মেয়েটা এতিম, ওকে এভাবে সারাক্ষণ শাসনে রেখো না।
সাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। তোরা জানিস না, এই মেয়েদের বংশটাই লোভী। ওর ভাই একে বিক্রি করেছে। যে টাকার বিনিময়ে এসেছে তাকে কেন আমি মাথায় তুলে রাখবো? ও শুধু এই বাড়ির কাজ করবে আর চুপচাপ থাকবে, এটাই ওর পরিচয়। ফালকের বুকটা কেঁপে উঠল। ভাইদের সামনে এই অপমান তার সহ্য হচ্ছিল না। ফারদিন এবার কথা বলে উঠল। ভাইয়া, তুমি সব কিছুর মধ্যে টাকা আর মাস্তানি কেন আনো? ভাবি তো কোনো দোষ করেনি। দেখো, ও কত সুন্দর করে সকাল থেকে সবার জন্য রুটি বানিয়েছে। তোমার হাতের ব্যান্ডেজটাও নাকি ওই করে দিয়েছে। ও যদি লোভী হতো তবে কি তোমার মতো রাগী লোকের সেবা করতো? সাদ ফারদিনের দিকে রাগী চোখে তাকায়। ফারদিনের নিজের পড়াশোনায় মন দে, বড়দের মাঝখানে বেশি কথা বলবি না। তোরা ওকে প্রশ্রয় দিচ্ছিস বলেই ওর সাহস বাড়ছে। ঈশান বলল, ভাই আমরা চাই ভাবি এই বাড়ির একজন হয়ে থাকুক। ভাবি তুমি একদম ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। ফালাক নিচু স্বরে বলল, ঠিক আছে ভাইয়া। সাদ হঠাৎ উঠে দাঁড়ায়। ফালাকের সামনে এসে খুব নিচু হয়ে তার চোখের দিকে তাকালো। ফালাক ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে রান্নাঘরে চলে গেল। আয়ান দীর্ঘশ্বাস পেল, বুঝলো সাদকে বোঝানো অসম্ভব। সাদ গটগট করে বাইরে বেরিয়ে গেল। রাতের ডাইনিং টেবিলে, বিশাল টেবিলের এক প্রান্তে বসে আছে সাদের বাবা। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। পরিবারের বাকিরা খেতে বসেছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। সাদ গটগট করে এসে চেয়ার টেনে বসলো। পুরো ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। সাদের শার্টের হাতা গোটানো, চোখে সেই একই আবদ্ধ চাহনি। কেবল ভাতে হাত দিয়েছে। অমনি সাদের বাবা গম্ভীর গলায় বলে উঠলেন, শুনেছি আজও বাজারে বড় ঝামেলা হয়েছে। লোকে বলে সাদ মির্জা এলাকা শাসন করে, আর আমি শুনি আমার ছেলে এখন রাস্তার মস্তান। মির্জা বাড়ির মান সম্মান তো তুই ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। এই অসভ্য জীবন তুই কবে ছাড়বি? সাদ খাওয়া থামিয়ে তার বাবার দিকে স্থির চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। মান সম্মানের কথা আপনি বলছেন? যার জীবনের অর্ধেকটা আমি একা লড়াই করে এই পর্যায়ে পর্যন্ত এনেছি, সেই জীবনের হিসাব আপনি নেবেন? না, আমি কেমন সেটা পুরো শহর জানে। সাদ আর এক মুহূর্ত সেখানে বসলো না। রাগে ভাতের থালাটা ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। থালাটা মেঝেতে পড়ার শব্দে ফালাক শিউরে উঠল। সাদ কারো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে গটগট করে উপরে চলে গেল। টেবিলে সবার খাওয়া শেষ হলো বিষণ্ণতায়। বাড়ির নিয়ম অনুযায়ী এরপর বাড়ির মেয়েরা খেতে বসলো। সাদের মা ফালাককে অনেকবার বললেন, বসো মা, খেয়ে নাও। না মা, আপনারা খান, আমার খিদে নেই। ফালাক রান্নাঘরে গিয়ে একটা ট্রেতে করে সাদের জন্য ভাত আর তরকারি বেড়ে নিল। সাদের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চেষ্টা করে দেখো মা, কিন্তু লাভ হবে না। সাদ একবার জেদ করলে কেউ তাকে খাওয়াতে পারে না। গত কয়েক বছরেও এতবার যে না খেয়ে রাত কাটিয়েছে তার হিসেব নেই। ওর জেদের কাছে আমাদের সবার যত্ন হার মেনে গেছে। ফালাক কোনো কথা বলল না। সাদের জন্য কোথায় যেন ফালাকের মনে এক অদ্ভুত টান তৈরি করেছে। লোকটা সারা রাত না খেয়ে থাকবে ভেবে কেমন যেন লাগছে। ট্রে হাতে নিয়ে ধীর পায়ে দোতলায় সাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা, ঘর অন্ধকার। শুধু বারান্দা থেকে আসা চাঁদের আলোয় দেখা যাচ্ছে সাদ বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। ফালাক ঘরে ঢুকে ট্রেটা টেবিলের ওপর রাখলো। অন্ধকার ঘরে সাদের ওপর হয়ে শুয়ে থাকা অবয়বটা দেখে ফালাকের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। লোকটা নিষ্ঠুর, সন্দেহ নেই। লোকটা তাকে স্রেফ টাকা দিয়ে কেনা পণ্য ভাবে, তাতেও ভুল নেই। কিন্তু এই যে নিজের বাবার কাছে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে না খেয়ে পড়ে থাকা, এই দৃশ্যটা ফালাকের সহ্য হচ্ছে না। ফালাক নিজেও অনাথ। অপমানের স্বাদ সে ছোটবেলা থেকেই চেনে। তাই হয়তো সাদের এই জেদি নীরবতা তার মনে এক অদ্ভুত কষ্টের ঢেউ তুলছে। ফালাক খুব ধীর পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। উঠে পড়ুন, একটু খেয়ে নিন। সাদ নড়ল না, কোনো উত্তরও দিল না। ফালাক দমে গেল না। সে আরেকটু কাছে গিয়ে বসলো। বাবার ওপর রাগ করে না খেয়ে থাকলে শরীরের ক্ষতি আপনারই হবে। রাত বাড়ছে, শরীরটা তো এমনিতে ভালো নেই, তার ওপর হাতে চোট। তোকে কে আসতে বলেছে এখানে? দরদ দেখাতে এসেছিস? বলেছি না আমার সামনে আসবি না। সাদ এক ঝটকায় উঠে বসলো। অন্ধকারেও তার চোখ দুটো জ্বলজ্বল করছে।
দেখলো ফালাক ভয়ে পিছিয়ে না গিয়ে বরং খাবার হাতে তার সামনেই বসে আছে। আপনার মা বললেন আপনি অনেক রাত না খেয়ে থাকেন, অন্তত 2 লোকমা খেয়ে নিন, তারপর যা ইচ্ছে হয় আমাকে বলবেন, আমি সইয়ে নেব। সাদ অবাক হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক গভীর মমতা, যে মমতা সাদ এই পাথুরে মির্জা ভিলাতে বহুদিন পায়নি। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা নিতে চাইল না। ফালাক নিজ হাতে একটা লোকমা মুখে মেখে সাদের মুখের কাছে ধরল। সাদের জল শক্ত হয়ে এলো। একবার ফালাকের চোখের দিকে তাকালো, তারপর যেন নিজের অজান্তেই মুখ খুলল। সাদ প্রথম লোকমাটা মুখে নিতেই ফালাকের ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা দেখা দিল। সাদের মতো একজন পাষাণ হৃদয়ের মানুষ আজ তার থেকে এক 14 বছরের ছোট্ট মেয়ের জেদের কাছে হার মানল। সাদ নিঃশব্দে খাচ্ছে, আর ফালাক পরম যত্নে তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে সাদ মুখ ফিরিয়ে নিয়ে শুয়ে পড়ল। ফালাক ট্রে নিয়ে উঠে দাঁড়ালো। এই যে আজ রাতের লোকটা খালি পেটে ঘুমাবে না, এটাই ফালাকের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। রান্নাঘর থেকে খালি প্লেটটা ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে ফালাকের মনের ওপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। নিজের জন্য যতটা না খারাপ লাগছিল, তার চেয়ে বেশি শান্তি লাগছে এই ভেবে যে অন্তত লোকটা আজ রাতে খালি পেটে ঘুমাবে না। ফালাক যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখন সে খেয়ালই করেনি রান্নাঘরের পাশের অন্ধকার দেয়াল ঘেঁষে সাদের মা দাঁড়িয়ে আছেন। তিনি আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখেছেন। সাদের মা আজ নিজের চোখেও বিশ্বাস করতে পারছেন না, যে ছেলেকে গত কয়েক বছর হাজার সাধাসাধি করেও অভিমানে খেত না, সেই জেদি ছেলেটা ফালাকের হাতে ছোঁয় আজ খেয়ে নিল। সাদের মার চোখের কোণে আনন্দ আর স্বস্তির জল চিকচিক করে উঠল। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদা বারান্দার দিকে মুখ করে শুয়ে আছে। রুমের লাইট বন্ধ, শুধু বারান্দা দিয়ে আসা চাঁদের মৃদু আলোয় ঘরটা কেমন মায়াবী হয়ে আছে। ফালাক খুব সন্তর্পণে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে সাদ পাশে ফিরে শুলো। ফালাক ভাবলো সাদ হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ এক হ্যাচকা টানে ফালাককে নিজের বুকের খুব কাছে টেনে নিল। সাদের শরীরের পুরুষালী গন্ধ ফালাকের নাকে আছড়ে পড়ল। ফালাক ভয়ে সাদের বুকের ওপর ছোট্ট দুটি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাদের পার্শ্ববিক শক্তির সামনে তার সেই চেষ্টা ছিল বালির বাঁধের মতো। তোর এই মায়া, এই চোখের জল, সবই কি আমাকে বশ করার কৌশল? আমি বলেছিলাম না তুই এই বাড়িতে কেন আছিস সেটা ভুলবি না। সাদ ফালাকের কোনো উত্তরের অপেক্ষা করলো না। তার শক্ত আঙুলগুলো ফালাকের ব্লাউজের বোতামে গিয়ে ঠেকলো। ফালাক শিউর উঠল। সাদের আঙুলগুলো যেন একটি আগুনের গোলার মতো তার শরীরে বিচ্ছে। একে একে সব কটি বোতাম খুলে ফেলল সাদ। ফালাক 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো, কিন্তু সাদের আক্রোশ মেশানো অধিকার বোধ আজ অন্য মাত্রায়। সাদ ফালাকের ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের গলার সেই কালশিটে পরের দাগগুলোতে আছড়ে পড়ছে। আজ রাতে সাদের মধ্যে কোনো ঘৃণা ছিল না, ছিল এক আদিম উন্মাদনা, যেন ফালাকের শরীরের প্রতিটি ইঞ্চি দখল করে নিতে চায়। ফালাক যন্ত্রণায় আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সেই গভীর অন্ধকারে ফালাকের কান্নার শব্দ আবার ঘরের দেয়ালের প্রতিধ্বনি হতে লাগলো, যা বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে আবারও বুঝিয়ে দিল যে মায়া আর মমতা যাই থাকুক না কেন, রাতের শেষে সে কেবল সাদের তৃষ্ণা মেটানোর এক সামগ্রী মাত্র। অন্ধকার ঘরটা যেন আরও বেশি ভারী হয়ে উঠল। সাদের তপ্ত নিঃশ্বাসের সাদের মধ্যে আজ কোনো ধীরস্থিরতা নেই কোনো দয়া। ফালাকের শরীরের প্রতিটি ভাঁজে সে যেন নিজের আধিপত্যের সিলমোহর এঁকে দিতে চাইছে। সাদের শক্ত ঠোঁটগুলো ফালাকের গলায়, কাঁধে আর বুকে আছড়ে পড়ছে এক প্রলয়ঙ্কারী ঝড়ের মতো। প্রতিটি স্পর্শে মিশে আছে আক্রোশ আর এক অবদমিত তৃষ্ণা। ফালাক অসহায়ের মতো বিছানার চাদরটা খামচে ধরে আছে। সাদের এই উন্মত্ততা ফালাকের সারা শরীরে নীল বেদনার ঝড় তুলছে, অথচ সে মুখ ফুটে কোনো শব্দ করতে পারছে না। সাদ আজ যেন নিজেকে হারিয়ে ফেলেছে। ফালাকের স্নিগ্ধ শরীরের ওপর তার অধিকার জাহির করতে গিয়ে সে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার প্রতিটি চুম্বনে যেন মিশে আছে এক বিষাক্ত নেশা। ফালাকের নরম চামড়ায় সাদের ঠোঁটের চিহ্নগুলো নীল বর্ণ ধারণ করছে, যেন প্রতিটি দাগই একটি অপমানের সাক্ষ্য।
কেটে গেছে কয়েকটা দিন। মির্জা ভিলার পাথুরে দেয়ালে দেওয়ালে ফালাকের দীর্ঘশ্বাসগুলো এখন পুরনো হয়ে গেছে। তাদের সেই রাতের পার্শ্বিকতা আর দিনের বেলার বরফ শীতল অবজ্ঞা সবই এখন ফালাকের জীবনের অংশ। ফালাকের শরীরের নীল দাগগুলো কখনো সারে, আবার কখনো নতুন দাগে ঢাকা পড়ে যায়। সে এখন এই বাড়ির এক ছায়া মানবী, যে নিঃশব্দে সবার সেবা করে যায়, কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলে না। এরই মধ্যে সাদের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের মতো ফালাকের ওপর হাত তুলছে না ঠিকই, কিন্তু তার নীরবতা যেন চাবুকের চেয়েও বেশি ধারালো। সে বাড়িতে ফিরলে ফালাক তটস্থ থাকে, আর বাইরে গেলে ফালাক জানালায় দাঁড়িয়ে ধুলো ওরা পথের দিকে তাকিয়ে থাকে এক অজানা মুক্তির আশায়। বাথরুমের এক কোণে বসে ফালাক এক বালতি ডিটারজেন্টের ফ্যানার মাঝে সাদের শার্ট আর জিন্সগুলো ভিজে রেখেছিল সেগুলো ধুয়ে দিচ্ছে। সাদের শার্ট ধোয়ার সময় ফালাক গন্ধ পেল সাদের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তামাকের গন্ধ, যা প্রতি রাতে ফালাকের শ্বাসরোধ করে দেয়। শার্টের হাতায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো জেদি, সহজে উঠতে চায় না, ঠিক সাদের ওই কর্কশ স্বভাবের মতো। ভেজা কাপড়গুলো বালতিতে ভরে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে ছাদের শার্টগুলো ঝেড়ে দড়িতে মেলছিল। তখন বাতাসের ঝাপটায় ভিজে কাপড় থেকে ছিটকে আসা পানির ফোঁটাগুলো ফালাকের তপ্ত মুখে এসে পড়ছিল। রোদের তেজ কিছুটা কমেছে, কিন্তু ভ্যাপসা গরম এখনো আছে। ফালাক একটা একটা করে কাপড় মেলে দিচ্ছে। বাতাসের ঝাপটায় শাড়িটা বারবার গায়ের সাথে লেপ্টে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ফালাক খেয়ালই করেনি ছাদের এক কোণে বড় পানির ট্যাঙ্কিটার সাথে সাদ আগে থেকে দাঁড়িয়েছিল। সাদ তার অভ্যাস মতো সিগারেটে ফুঁকছে আর এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। সুতি শাড়িতে এই মেয়েটাকে কেন জানি আজ অনেক বেশি মায়াবী লাগছে সাদের কাছে। আর তার ভিজে চুলের কয়েকটা গোছা পিঠে লেপ্টে আছে। ঠিক সেই মুহূর্তে সাদের নজর গেল পাশের বাড়ির 3 তলার বারান্দার দিকে। সেখানে 18 থেকে 19 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নির্লজ্জের মতো অপলক দৃষ্টিতে ফালাকের কাপড় মেলার দৃশ্য দেখছে। সাদের ভেতরের জানোয়ারটা মুহূর্তে জেগে উঠল। তখন কপালের রগগুলো ভেসে উঠল, চোখ দুটো রাগে লাল হয়ে এলো, হাতের সিগারেটটা পিষে ফেলো। ফালাক বালতি হাতে উল্টো ঘুরতে চমকে উঠল। সাদ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। সাদের চোখ মুখে এমন এক হিংস্রতা যেন সে এখনই কাউকে ছিঁড়ে ফেলবে। আপনি আপনি এখানে কখন এলেন? সাদ কোনো উত্তর দিল না। বড় বড় পা ফেলে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে 2 পা পিছিয়ে গেল। পেছনের দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। সাদ ফালাকের একদম সামনে এসে দাঁড়ালো। শরীরে তপ্ত নিঃশ্বাস ফালাকের নাকে লাগছে। খুব তো শখ না আঁচলটা খসিয়ে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে? খুব ভালো লাগে তোর? ওই ছোকরাটা কতক্ষণ ধরে তোকে দেখছে, তুই কি জানিস? ফালাক আকাশ থেকে পড়ল। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখলো ছেলেটা সাদের রৌদ্রমূর্তি দেখে দৌড়ে ভেতরে পালিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি দেখিনি, আমি শুধু কাপড় মেলতে এসেছিলাম। সাদ ফালাকের বাহুটা শক্ত করে চেপে ধরলো। ফালাক যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। চুপ, একটা কথা বলবি না। তোর মতো সতী সাবিত্রী আমি অনেক দেখেছি। কাল রাতে আমার নিচে পড়ে যেভাবে কাঁদছিলি, এখন এই পরপুরুষের নজর দেখে সেভাবে আমোদ পাচ্ছিস। আজ তোর সব ঢং আমি বের করছি। সাদ ফালাককে চ্যাং দোলা করে কাঁধে তুলে নিল। ফালাক হাত পা ছুড়ছে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে, মা দেখলে কি ভাববে? কিন্তু সাদ আজ উন্মাদ। সিঁড়ি দিয়ে নামার সময় সাদের ছোট্ট বোন মীরা ঠিক সামনে পড়ে গেল। সাদের কাঁধে ফালাককে ছটফট করতে দেখে আর সাদের ওই রক্তবর্ণ চোখ দেখে মীরা সম্ভিত হয়ে গেল। তার ভাই যে মেজাজি সেটা সে জানে। ভাইয়া, কি হয়েছে? ভাবিকে ওভাবে নিয়ে যাচ্ছ কেন? সাদ মীরার দিকে ফিরেও তাকালো না। তার চোয়াল শক্ত হয়ে আছে, শরীরের পেশিগুলো রাগে কাঁপছে। মীরাকে পাশ কাটিয়ে প্রায় ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। যা এখান থেকে। মীরা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, জানে সাদকে থামানোর ক্ষমতা এই বাড়িতে কারো নেই। সাদ ঘরে ঢুকেই ফালাককে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ফালাকের মাথাটা বিছানার পাশে কাঠের ফ্রেমের সাথে হালকা ধাক্কা খেলো। যন্ত্রণায় চোখে জল চলে এলো।
সাদ লাথি মেরে ঘরের দরজাটা বন্ধ করে দিল, তারপর ধীর পায়ে এগোতে লাগলো ফালাকের দিকে। ফালাক বিছানার ওপর পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে সেটে গেল। আমার কোনো দোষ নেই, আমি সত্যিই ওদিকে তাকাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন, দোহাই আপনার, আমাকে আর মারবেন না। সাদ খাটের ওপর হাঁটু গেড়ে বসে ফালাকের গলার কাছে হাত রাখলো। তার স্পর্শে কোনো ভালোবাসা নেই, আছে কেবল এক হিংস্র অধিকারবোধ। সাদ ফালাকের দুই হাত চেপে ধরলো, শরীরের ভারে ফালাক পৃষ্ঠ হতে শুরু করলো। সাদের ভেতরে এখন এক বিষাক্ত হিংসা কাজ করছে। নিচতলায় এক আনন্দ সংবাদ নিয়ে শোরগোল পড়ে গেল। সাদ যখন ঘরে ফালাককে নিয়ে উন্মত্তের মতো আচরণ করছে, তখন দরজায় মীরার ধাক্কাধাক্কি আর চিৎকার আরও বেড়ে গেল। ভাইয়া ভাইয়া, দরজা খোলো, জলদি নিচে আসো, বড় চাচু ফোন করেছেন, আমাদের ঈশান আর আয়ান ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, মা বাবা এখনই সবাইকে নিচে ডাকছেন। মীরার এই খুশির খবরটা যেন সাদের উত্তপ্ত মস্তিষ্কে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। ফালাকের ওপর থেকে নিজের ভার সরিয়ে নিয়ে চম্ভিত হয়ে বসে রইল। ফালাক তখনও ভয়ে কাঁপছে। তার এলোমেলো চুল আর ভিজে শাড়ির অবিন্যস্ত অবস্থা তাকে আরও অসহায় করে তুলেছে। সাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মির্জা বাড়ির দুই ছেলের বিয়ে হওয়া মানে পুরো বংশের জন্য এক বিশাল উৎসবের আয়োজন। নিচে নামতেই দেখা গেল পুরো বাড়ি উৎসবে মাতোয়ারা। ফালাক আধো ভেজা শাড়ি বদলে একটা মার্জিত সুতির শাড়ি পরে নিচে নামলো। সাদের মা জড়িয়ে ধরলেন। শুনেছিস ফালাক, দুই ছেলের বিয়ে একসঙ্গে। এখন তো আমাদের বাড়িতে নহবত বসবে। তুই এখন একা বউ নোস, আরও দুইজন আসছে এই বাড়িতে। এখন থেকে তোকে অনেক দায়িত্ব সামলাতে হবে মা। ফালাক ম্লান হাসলো। এদিকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য আড়াল হতে দিচ্ছে না। সবার হাসাহাসির মাঝেও সাদের তীক্ষ্ণ নজর ফালাকের ওপর আঠার মতো লেগে আছে। আয়ান আর ঈশান দুইজনের পছন্দ করা মেয়ের সাথেই বিয়েটা ঠিক হয়েছে। আয়ান বিয়ে করছে তার মেডিকেল কলেজেরই এক বান্ধবীকে, আর ঈশান বিয়ে করছে তার বন্ধুর বোনকে, যাকে সে দীর্ঘদিন ধরে মনে মনে পছন্দ করছে। বাড়ির বড়দের কাছে খবরটা পৌঁছানোর পর সবাই খুশি মনে মেনে নিয়েছেন। বড় দুই ছেলে নিজের পছন্দে ঘর বাঁধছে। এই আনন্দ পুরো বাড়ির চেহারা বদলে দিল। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা বলছে, দুই ভাবি কত অভিজাত পরিবারের, আমাদের মির্জা বাড়ির সাথে একদম মানানসই। দাদি পান চিবোতে চিবোতে বললেন, খাবে না কেন? ওরা তো নিজেদের যোগ্যতার পছন্দ করেছে, নামি দামি ঘরের মেয়ে না হলে কি আর মির্জা বাড়ির দুই ছেলের সাথে মানায়? কথাটা তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। দাদি যেন পরোক্ষণভাবেই তাকেই খোঁচা দিলেন। ফালাকের বিয়েটা কোনো পছন্দ বা অভিজাতের ছিল না, ছিল স্রেফ একটা টাকা দিয়ে কেনা চুক্তি, যেখানে কোনো প্রেম ছিল না। ফালাক এক কোণে দাঁড়িয়ে ট্রেতে করে মিষ্টি আর নাস্তা পরিবেশন করছে। তার চোখ ভিজে এলো। ঠিক তখনই সে দেখলো সাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাদের কানেও কথাগুলো গিয়েছে। সে দেখলো ফালাকের কাপা হাত থেকে মিষ্টির প্লেটটা পড়ে যাওয়ার উপক্রম। সাদ এগিয়ে এসে ফালাকের হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিল। সাদ ভাইদের সুখী মুখগুলোর দিকে তাকাচ্ছে, আর তারপর তাকাচ্ছে ফালাকের বিবর্ণ মুখের দিকে। সাদ কোনো কথা না বলে গটগট করে উপরে চলে গেল। ফালাকের মনটা খারাপ হলো সাদের যাওয়ার দিকে, আবার নিজের দিকে তাকালো। ফালাক সাদ এর ভাগ্যে জুটেছে তার মতো এক গরিব ঘরের কেনা মেয়ে। নিচের সব কাজ শেষ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাকের মনের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরের সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদের রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর বুক ধড়ফড়ানি নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে পুরো রুমটা একদম ঘুটঘুটে অন্ধকার। ফালাক দেয়াল ধরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। ঠিক যখনই সুইচে হাত দিতে যাবে, তখনই অন্ধকারের ভেতর থেকে হুট করে একটা শব্দ হলো। ঠিক এক মুহূর্তের জন্য একটা লাইটার জ্বলে উঠল। আগুনের সেই ছোট্ট শিখার সাদের মুখটা এক ভয়ঙ্কর মূর্তির মতো দেখা গেল। আগুনের আলোয় চোখ দুটো জ্বলজ্বল করছে। সাদ বিছানার এক কোণে বসে নির্লিপ্তভাবে সিগারেটটা ধরিয়ে দিল। আগুনের শিখাটা নিভে যেতেই আবার অন্ধকার নেমে এলো ঘরে।
শুধু সিগারেটের অগ্রভাগটা লাল হয়ে জ্বলছে আর নিভছে। ফালাক ভয়ে ওখানেই জমে গেল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে লাইটের সুইচটা টিপে দিল। পুরো ঘরটা সাদা আলোয় ভরে ওঠে। সাদ একই জায়গায় বসে আছে। চোখে দুপুরের হিংস্রতাটা এখন অনেকটাই থিতিয়ে এসেছে, কিন্তু সেখানে জমা হয়েছে এক গভীর বিষাদ আর গম্ভীর্য। সাদ এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক চট করে চোখ সরিয়ে নিল। ফালাক সাদের পাশ কাটিয়ে বিছানার অন্য প্রান্তে যাবে, তখনই কোনো কিছু বুঝে ওঠার আগে সাদের শক্তিশালী হাতটা ফালাকের সরু কোমর জাপটে ধরল। এক হ্যাঁচকা টানে ফালাককে নিজের কোলের ওপর বসিয়ে নিল সাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। সাদের বাঁ হাতটা ফালাকের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে জেঁকে বসেছে। ফালাক ভয়ার্ত চোখে সাদের দিকে তাকিয়ে রইল। ঘরের উজ্জ্বল আলোয় সাদের পাথুরে মুখটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। তার চোখে আজ সেই আদিম লালসা নেই, বরং সেখানে জমা হয়ে আছে এক প্রচণ্ড রাগ আর অধিকার বোধ। সাদ অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে ফালাকের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে ফালাকের মনের গহীনে থাকা ভয়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফালাকের ঠোঁট দুটো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুই আর ছাদে যাবি না? আমি তো শুধু কাপড় মেলতে গিয়েছিলাম। কাপড়গুলো তো ধুয়ে ছাদের রাগ যেন আবার চড়ে গেল। ফালাকের কোমর আরো জোরে চেপে ধরল। তারপর নিজের হাতে থাকা পোড়া সিগারেটটা শেষবারের মতো টান দিয়ে একরাশ সাদা বিষাক্ত ধোঁয়া সরাসরি ফালাকের মুখের ওপর ছেড়ে দিল। ফালাক কাশতে শুরু করে ওই কড়া তামাকের ধোঁয়া নাকে মুখে ঢুকে দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি করলো। কাপড় মেলার জন্য বাড়িতে 10টা চাকর আছে, তুই আর যাবি না? ভোরের আকাশটা তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। হালকা কুয়াশার চাদর জড়িয়ে আছে চারপাশ। মির্জা ভেলার এক কোণে যে বাগানটা আছে, সেখানে কয়েকটা বড় শিউলি গাছ, রাতে ঝরে পড়া অজস্র শিউলি ফুলে ঘাসের ওপর যেন সাদা কমলা রঙের এক গালিচা বিছানো। ফালাক আজ খুব ভোরে উঠে পড়েছে। ভোরের এই স্নিগ্ধ বাতাসটা খুব প্রয়োজন ছিল। শিউলি গাছের নিচে হাঁটু গেড়ে বসল। পরনে একটা কলাপাতার রঙের সুতির শাড়ি, চুলে আলগা হাত খোপা। 2 হাত ভরে ঘাসের ওপর থেকে টাটকা শিউলি ফুলগুলো কুড়াতে লাগলো। এই ফুলের ঘ্রাণটা ফালাকের ভীষণ প্রিয়। ফুলের বোটার ওই গাঢ় কমলা রং আর পাপড়ির শুভ্রতা যেন তার মনের সব গ্লানি মুহূর্তের জন্য মুছে দিচ্ছে। একটা ফুল নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নিল। পুরো বাড়ি এখনো ঘুমে আচ্ছন্ন। এই সময়টুকু শুধু ফালাকের নিজের। বাগানের এই দিকটাই বড়, রাস্তা থেকে দূরে, তাই এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। ফালাক মনে মনে ভাবল, ইস, জীবনটা যদি এই ভোরের মতো শান্ত আর সুন্দর হতো। কোনো শাসন নেই, কোনো ভয় নেই, শুধু এই শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আর আমি। এক মনে ফুলগুলো কুড়িয়ে তার শাড়ির আঁচলে জমা করছে। ভোরের শিশিরে শাড়ির পাড়টা ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। এদিকে উপরের ঘরের জানালা দিয়ে হয়তো কেউ একজন এখনো তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। শিউলি ফুল কুড়ানো শেষ করে ফালাক ধীর পায়ে রান্নাঘরে ঢুকলো। ভোরের ওই শান্ত মুহূর্তটুকু তাকে এক অদ্ভুত শক্তি দিয়েছে। নিজ হাতে সবার জন্য নাস্তা তৈরি করতে শুরু করলো। আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ভাজি বানিয়ে নিল। হঠাৎ মনে পড়ল, গতকাল রাতে খাবার টেবিলে আয়ান বলছিলেন যে আজ হাসপাতালে পরপর 3টা বড় সার্জারি আছে। তার মানে আজ তার নিঃশ্বাস ফেলারও সময় হবে না। ফালাক ভাবলো, বাইরের খাবার খাওয়ার চেয়ে বাড়ি থেকে কিছু নিয়ে গেলে ভালো হবে। ঝটপট একটা টিফিন ক্যারিয়ার বের করলো। তাতে যত্ন করে কয়েকটা রুটি, সবজি আর কিছু ফল গুছিয়ে নিল। আয়ান ফালাকের সাথে সবসময় মার্জিত আর বড় ভাইয়ের মতো আচরণ করে। তার প্রতি মনে এক গভীর শ্রদ্ধা কাজ করে। সবাই নাস্তা খাচ্ছে, ফালাক ও ওটা এগিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় আয়ান তৈরি হয়ে নিচে নেমে এলো, পরনে সাদা শার্ট। খুব দেরি হয়ে গেল আজ, মা, আমি চললাম, নাস্তা করার সময় নেই, হাসপাতালের রোগী অপেক্ষা করছে। তখনই ফালাক বললে, ভাইয়া দাঁড়ান। ফালাক চট করে টিফিন ক্যারিয়ারটা নিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। ভাইয়া, এই যে আপনার নাস্তা। আপনার তো আজ 3টা সার্জারি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে।
আমি সব গুছিয়ে দিয়েছি, সময় পেলে একটু খেয়ে নেবেন। আয়ান কিছুটা অবাক হলো, তারপর এক চিন্তা হাসি ফুটলো আয়ানের মুখে। আরে ভাবি, তুমি মনে রেখেছো? আমি তো ভুলে গিয়েছিলাম। সত্যি ভাবি, তুমি আসার পর এই বাড়ির সব কিছু কেমন যেন গোছানো মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। সময় কম থাকায় আয়ান টিফিনটা হাতে নিয়ে বের হয়ে যায়। আয়ানের মনটা ভরে ভরে গেছে আজ। নিচে থাকা সবাই এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সাদের মা ফালাকের ব্যস্ততা দেখছে। ফালাক যেভাবে সবার রুটি আর প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে তা দেখে তার মনটা ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মেয়েটা সত্যিই লক্ষ্মী। এই কয়েকটা দিন বাড়িটা কেমন মায়ায় বেঁধে ফেলেছে। আমার ওই পাথর মনের ছেলেটাকে যদি ও একটু ঠিক করতে পারতো, সাদের জেদ আর অন্ধকার যদি ফালাকের এই স্নিগ্ধতার ধুয়ে যেত, তবে আমি শান্তি পেতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি যখন ড্রয়িং রুমের দিকে ফিরলেন, দেখলেন সাদের বাবাও ফালাকের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। সাদের বাবার মনেও এক সময় ফালাককে নিয়ে অনেক অনীহা ছিল। ফালাকের পারিবারিক পরিচয় আর টাকা দিয়ে কেনার তকমাটা তিনি মেনে নিতে পারেননি। তিনি গত কয়েক দিনে ফালাকের নিঃস্বার্থ সেবা তার সেই কঠোর ধারণাকে বদলে দিয়েছে। বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে ফালাক যেভাবে এক গ্লাস শরবত নিয়ে সামনে দাঁড়ায়, বিনয়ের সাথে জিজ্ঞেস করে, বাবা আপনার কি আর কিছু লাগবে? তাতে তার দীর্ঘদিনের জমে থাকা অভিজাত্যের অহংকার গলে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এত অল্প বয়স মেয়েটার, অথচ কত বড় মন। বাড়ির বড় বউ হয়ে সব দিক সামলাচ্ছে। কিন্তু আমার ওই অবাধ্য ছেলেটা না জানি একে কত যন্ত্রণা দেয়। সাদের ওই মেজাজ আর পার্শ্ববিকতা সহ্য করার মতো ক্ষমতা কি এই মেয়েটার আছে? ড্রয়িং রুমে বসে সবাই মিলে বিয়ের বিশাল পরিকল্পনা করছে। কার্ড কেমন হবে, মেনুতে কি কি থাকবে, গেস্ট লিস্ট কত লম্বা হবে, সব নিয়ে হইচই চলছে। ঠিক তখনই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে ওপরের দিকে তাকালো। সাদ সিঁড়ি দিয়ে অর্ধেকটা নেমে এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা কালো শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। গম্ভীর আর রুক্ষ চেহারার দিকে তাকালে বাড়ির বাকিদের হাসি তামাশা যেন এক নিমিষেই থমকে যায়। সাদে নিচে নামলো না। উপর থেকে গম্ভীর গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করলো, কফি দে। বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে আবারও উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে ফালাক আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত রান্নাঘরে গিয়ে সাদের পছন্দ মতো কড়া করে এক কাপ কফি বানালো। কফি নিয়ে ধীর পায়ে ওপরের দিকে উঠতে লাগলো। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রুমের ভেতরে এসি চলছে, বাইরের ভ্যাপসা গরমের মাঝেও ঘরটা বেশ ঠান্ডা। ফালাক ট্রেটা টেবিলের ওপর রেখে নিচু স্বরে বলল, আপনার কফি। সাদের মাথার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সাদ গোসল করে মাথা ঠিকমতো মোছেনি। কাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে কালো শার্টের পেছনের অংশটা ভিজে সপসপে হয়ে আছে। সাদ বিছানায় এসে বসে, ফালাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফালাক কফির কাপটা তার হাতে দেয়, কিন্তু তার চোখ আটকে আছে সাদের ভেজা চুলে। সাদ এক চুমুক কফি দিয়ে ফালাকের দৃষ্টি অনুসরণ করে সে বুঝতে পারে ফালাক তার দিকে তাকিয়ে। কি দেখছিস, সেভাবে তাকিয়ে আছিস কেন? আপনার চুলগুলো। সাদ কোনো উত্তর দেয় না, শুধু কফির কাপে চুমুক দেয়। ফালাক কেন জানি আজ একটু সাহসী হয়ে ওঠে। আলমারির পাশ থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে আসে। খুব ভয়ে ভয়ে সাদের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড ইতস্তত করার পর সাহসে ভর করে সাদের মাথায় তোয়ালেটা চেপে ধরে। ফালাকের ছোট ছোট আঙুলগুলো তোয়ালের ওপর দিয়ে সাদের চুলে বিলি কাটছে। খুব যত্ন করে সাদের মাথাটা মুছে দিতে থাকে। সাদ একদম স্থির হয়ে বসে আছে। আজ কোনো চিৎকার করছে না, ফালাককে সরিয়ে দিচ্ছে না। উল্টো ফালাক যখন তার খুব কাছে দাঁড়িয়ে মাথা মুছছে, তখন ফালাকের শরীর থেকে আসা টাটকা বেলি ফুলের স্নিগ্ধ সুবাস সাদের নাকের আঁচড়ে পড়ছে। এই মিষ্টি ঘ্রাণটা সাদের স্নায়ুগুলোকে যেন এক নিমিষেই অবশ করে দিচ্ছে। হঠাৎ করেই সাদের ভেতরের সেই আদিম সত্তাটা জেগে ওঠে। ফালাক সরে যেতে নিলে সাদ এক হাতে কফির কাপটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে চোখের পলকে ফালাকের কোমর জড়িয়ে এক হ্যাঁচকা টান দেয়। ফালাক ভারসাম্য হারিয়ে সরাসরি সাদের সামনে এসে পড়ে।
সাদ তাকে নিজের পায়ের মাঝখানে টেনে আনে। সাদ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফালাকের পেট আর নাভির মাঝখানের উন্মুক্ত অংশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। ফালাকের পেটের নরম ত্বকে সাদের উষ্ণ ঠোঁট আর নাকের স্পর্শ লাগতে সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে যায়। ফালাকের হাতের তোয়ালেটা মেঝেতে পড়ে যায়, শক্ত হয়ে সাদের চুলগুলো খামচে ধরে। সাদ নিজের অজান্তেই ফালাকের গায়ের ঘ্রাণ নিতে নিতে পাগল প্রায় হয়ে উঠছে। সে কি করছে তা সে নিজেও জানে না। বেলি ফুলের সুবাস আর ফালাকের শরীরের কোমলতা তাকে এক মায়াবী নেশায় ডুবিয়ে নিচ্ছে। ফালাক কাঁপছে, এই স্পর্শে ভয় আছে, আবার এক অজানা উত্তেজনাও আছে। ঘরের ভেতরের এসির ঠান্ডা বাতাসও যেন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। ফালাকের নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। সাদের মাথার ওপর নিজের হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে মির্জা ভেলার দুই হৃদয়ের তীব্র ধুকপুকানি আর এক অবদমিত তৃষ্ণা। সাদের স্পর্শের তীব্রতা এখন নেশার মতো বাড়ছে। পেটের ওপর তপ্ত নিঃশ্বাস আর মুখ ডুবিয়ে রাখাটা ফালাককে পাথর করে দিয়েছে। সাদের এক হাত ফালাকের কোমরে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে বসে আছে, আর অন্য হাত থেকে কফির কাপটা কখন পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সাদ হঠাৎ মুখ তুলে ফালাকের চোখের দিকে তাকায়। রক্তবর্ণ চোখ দুটো এখন ঘোলাটে, তাতে এক আদিব তৃষ্ণা আর তীব্র অধিকার বোধ ছটফট করছে। ফালাকের কাঁপা কাঁপা ঠোঁট আর ভয়ার্ত চাহনি দেখে সাদের ভেতরের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যায়। ফালাককে এক ঝটকায় বিছানায় শুইয়ে দেয়, এরপর তার ওপর নিজের ভারী শরীরটা এড়িয়ে দেয়। ফালাক দুই হাত দিয়ে সাদের বুক ঠেলতে চায়, কিন্তু সাদের শক্তির কাছে সে খড়কুটোর মতো অসহায়। সাদ ফালাকের দুই হাত মাথার ওপর চেপে ধরে বিছানার সাথে গেঁথে ফেলে। ফালাকের শাড়ির আঁচলটা অবিন্যস্ত হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সাদের ভিজে চুলের কয়েক ফোঁটা জল ফালাকের কপালে আর গলায় পড়ছে, যা এই আগুনের মতো উত্তপ্ত মুহূর্তে হিম শীতল স্পর্শের মতো লাগছে। সাদ আবার ফালাকের গলার সেই নীল দাগগুলোর ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, তবে এবার তাতে আক্রোশ কম, নেশা বেশি। ফালাকের শরীরের প্রতিটি ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ফালাকের কান্নার শব্দ আজ আর বেরোচ্ছে না, কেবল এক গভীর দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে। সাদের এই বর্ণ ভালোবাসার কাছে ফালাকে নিজেকে সমর্পণ করতে বাধ্য করছে। ঘরের এসির তাপমাত্রা অনেক কমানো থাকলেও সাদের দেহের উত্তাপে ফালাক ঘামতে শুরু করেছে। বেলি ফুলের সেই মৃদু ঘ্রাণ এখন সাদের কড়া পারফিউমের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। সাদ ফালাকের ব্লাউজের বাকি বোতামগুলো খুলে ফেল। বাইরে তখন দুপুর, রোদে খাখা করছে বাগান নিচে। বাড়ির সবাই বিয়ে নিয়ে হাসি তামাশা মত্ত, অথচ এই বদ্ধ ঘরের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। সাদ ফালাকের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে তার সবটুকু আর্তনাদ শুষে নেয়। একে অপরের নিঃশ্বাসের শব্দ এখন ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলে সে আদিম মিলন। সাদ আজ শুধু ফালাকের শরীর ভোগ করছে না, সে যেন ফালাকের আত্মার ওপর নিজের নাম খোদাই করে দিচ্ছে। সাদ তার জিপটা নিয়ে ঝড়ের গতিতে বাজারের ভেতর দিয়ে যাচ্ছে। দুপাশের দোকানদার তার পথচারীরা সাদের গাড়ি দেখলে তটস্থ হয়ে পথ ছেড়ে দেয়, কিন্তু বাজারের মাঝখানের মোড়টাতে আসতেই গাড়িটা হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। সামনে এক দল ছোকরা একটা গাড়ি আটকে ঝামেলা করছে। বাজারের ভিড়ে রাস্তাটা জ্যাম হয়ে আছে। সাদ গাড়ির গ্লাস নামিয়ে কর্কশ গলায় চিৎকার করে, রাস্তা ছাড়, কার এত বড় কলিজা যে সাদ মির্জার গাড়ি আটকায়? ওই দলের লিডার মতো একটা ছেলে, যে কিনা এই এলাকার নতুন উদীয়মান, সে না চিনে বলে ওঠেন, আরে কে রে তুই? রাস্তা তোর বাপের, একটু দাঁড়া, কাজ শেষ করে ছাড়ছি। কথাটা শেষ হওয়ার আগেই সাদ গাড়ি থেকে নামে। চোখের দৃষ্টি এখন চিতাবাঘের মতো ধারালো। সোজা এগিয়ে গিয়ে ছেলেটার চুলের মুঠি ধরে একটা চলন্ত ট্রাকের বডির সাথে সজোরে আছড়ে ফেলে। আমার বাপের রাস্তা কিনা সেটা তোকে এখন আজরাইল এসে বলবে। সাদ পকেট থেকে একটা ব্রাশ নাকল বের করে আঙুলে পরে নেয়। এরপর শুরু হয় তার তাণ্ডব। রাস্তার ওপর দাঁড়িয়ে চার পাঁচজনকে পেটাতে শুরু করে। বাজারের লোক সম্ভ্রান্ত হয়ে দেখছে। সাদের প্রতিটি ঘুষি আর লাথিতে হাড় মড়মড়
করার শব্দ পাওয়া যাচ্ছে, কারো নাক ফেটে রক্ত পড়ছে, কেউ দাঁত হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাদের শার্টের ওপর কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে যেন এক উন্মাদ জানোয়ার। যে ছেলেটা অপমান করেছিল তাকে মাটিতে ফেলে বুকের ওপর পা দিয়ে দাঁড়ায় সাদ। সাদ মির্জার নাম শুনেছিস কখনো? এরপর যদি আমার ছায়া দেখিস তবে রাস্তা পরিষ্কার করে উল্টো দিকে দৌড় দিবি, মনে থাকবে? ছেলেটা আধমরা হয়ে হাত জোর করে ক্ষমা চায়। সাদ তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসে। তার হাত এখন রক্তে ভেজা। সোজা গাড়ি চালিয়ে চলে আসে তার সেই ক্লাবে। ক্লাবের ভেতরে অন্ধকার আর ধোঁয়ার রাজত্ব। সেখানে তার চামচারা তাকে দেখে উঠে দাঁড়ায়। সাদ এক কোণে বসে এক গ্লাস কড়া মদ আর সিগারেট হাতে নেয়। ক্লাবের গুমোট অন্ধকারের ভেতর তখন তামাকের ধোঁয়া আর উচ্চস্বরে হাসির আওয়াজ। মির্জা বাড়ির বড় ছেলে সাদ মির্জা একা নয়, সেখানে গোল হয়ে বসে আছে তার পুরনো সেই জাউরা বাহিনী। এরা ছোটবেলার বন্ধু, যারা সাদের সাথে পাল্লা দিয়ে একসময় সারা শহরে দাপিয়ে বেরিয়েছে, একসাথে মারপিট আর জাউরামি করে হাত পাকিয়েছে। সাদের হাতে মদের গ্লাস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট।